ময়দানের যে ভণ্ড সাধু তার মেইন যে যোগ্য কালেক্টর এই যে অমিত দত্ত ইনি রয়েছেন, আর এনার সঙ্গে রয়েছেন এই যে সৌমিক ঘোষ, সমীরণ ঘোষের স্ত্রী, সমীরণ ঘোষের স্ত্রী, সমীরণ ঘোষের স্ত্রী, এই যে দেখুন সমীরণ ঘোষের স্ত্রী। বাহ, শুনছেন তো? এই যে গুরু বাবার ট্রেনিং প্রাপ্ত, দেখুন কিরকম মিথ্যাবাদী। এই যে গুরু বাবার ট্রেনিং প্রাপ্ত আসামি, দেখুন মুখটা দেখে এখন ভালো করে। এই যে আমাদের সাথে কথা বলতে, এই সেই মহিলা যে বিভিন্ন জায়গায় জবদান করে টাকা তোলে। এই হচ্ছে গুরুদেবের মেইন লোক, দেখুন এই হয়ে গেছে। আপনি এমন একজন ভদ্রলোক, আমাকে এইভাবে কথা বলছেন এবং এইভাবে আমি আপনার সাথে কথা বলতে চাইছি, মহিলার সাথে কিভাবে কথা বলতে চালাচ্ছে। মেইন দেখুন গুরুদেবের মেইন এই যে অমিত দত্ত কলেজ স্ট্রিটে থাকে, নিজেকে তৃণমূল নেতা বলে পরিচয় দেয়। এই যে দেখুন, দেখে রাখুন, এই যে দেখে রাখুন, ভণ্ড গুরুর একাধিক নারী সঙ্গ করে। এই যে আপনি লড়তেই পারেন, কিন্তু আমরা কিন্তু ওনার সাথে কথা বলতে এসেছিলাম। আমরা কিন্তু কোনো অসুবিধা, আমরা ডেকেছি স্যার, ওনাকে আমরা ডেকেছি, হ্যাঁ উনি নিজে এসে তারপর বুঝতে পারছেন তো। না না, আপনার এখনো আলোচনাতে আসেননি, আপনার দেহের মকসদ কিছু আলাদা ছিল। আমরা কিন্তু ওনার সাথে কথা বলতে এসেছিলাম, আমরা কিন্তু কোনো অসুবিধা দেখুন যাচ্ছে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আবার আমাদের হট সিটে এসে বসতে হলো। কেন বসতে হলো জানেন? আমরা যে বারবার বলছিলাম না আপনাদেরকে, আপনারা তো জানেন এই যে আমাদের দেশে বিভিন্ন ভণ্ড গুরুর সৃষ্টি হয়েছে। এই গুরুদের মধ্যে যতক্ষণ না তার স্বরূপটা মানুষের সামনে প্রকাশ হচ্ছে, ততক্ষণ কিন্তু সেই গুরু নিজেকে দেবতা হিসাবে আমাদের লোকদের ঠকাচ্ছেন, আমাদের বুজরুকি দিচ্ছেন, আমাদের অলৌকিক ক্ষমতা দিয়ে বশীকরণ করার চেষ্টা করছেন। এটা তো দেখছেন আপনারা। আর যখন জেলে চলে যায়, তখন কিন্তু আর এই গুরুদেবদের বিরুদ্ধে যারা তাদেরকে ভক্তি শ্রদ্ধা করে তারাও ঢিল ছোড়ে। সেটা আপনারা জানেন, রাম রহিম, আশারাম বাপু, সদ্য যেটা আপনারা দেখলেন যে পুলিশের কনস্টেবল ছিলেন, সেই পুলিশের কনস্টেবল থেকে কিভাবে গুরুদেব হয়ে উঠেছিলেন ভোলে বাবা, সেটাও দেখলেন। নিত্যানন্দ যে এখান থেকে পালিয়ে গিয়ে দ্বীপ কিনে রয়েছে। তারপরে আপনারা দেখেছেন আরেকজন মা এসেছিলেন। কত এই বিষয়গুলো আপনাদের আসে। আজকে আপনাদেরকে আমরা দেখাবো সেই ইছাপুর কিভাবে উন্মত্ত হয়ে উঠেছে। ইছাপুর অভয়ধাম কি উন্মত্ত হয়ে উঠেছে। যে কোনো মূল্যেই হোক তিতুমিরের কণ্ঠ রোধ করতে হবে, যে কোনো মূল্যেই হোক তিতুমিরের খবর করা বন্ধ করতে হবে। তিতুমির কি এমন করে দিয়েছে যেই ভণ্ডগুরু ভয়ে কাঁপছেন। তিনি চলে গেছেন কাশিতে, যার খবরের জেরে, খবরের ভয়ে বলছেন যে আমি আশ্রম বন্ধ করে দেব, আমি ওখানে হোস্টেল চালাবো। আপনারা দেখেছেন গুরুদেবের কথা। গতকালকে 16ই জুলাই ছিল। 16ই জুলাই আমাদের তো প্রচুর চিঠি দিয়েছে, আপনাদের আমরা দেখিয়েছি। সেই বিষয় নিয়ে আমরা একটা আইনি আলোচনা বা আইনি পরামর্শ করার জন্য আমরা ব্যারাকপুর কোর্টে একজন আইনজীবীর কাছে আমরা গিয়েছিলাম যে আমাদের পদক্ষেপটা কি হবে, সব তথ্য প্রমাণ নিয়ে। তথ্য প্রমাণ নিয়ে যখন আমরা সেখানে গিয়েছি, হঠাৎ করে গতকালকেই আমার ফোনে, আমাদের যে ফোন রয়েছে তিতুমিরের, সেই তিতুমিরের ফোনে আমরা দেখছি যে একটা মেসেজ আসলো। মেসেজটা পাঠিয়েছেন সৌমিক ঘোষ। হ্যাঁ,
এই যে দেখছেন লিখেছেন, দাদা আপনি ভাই বোনের সম্পর্কটা বজায় রাখলেন না, বোনের মর্যাদাটা দিলেন না, শুধু আমাকে নিয়ে বাজে বাজে। এখনও সময় আছে, আমরা বসলেই সমস্যাটা মিটে যেত। আমি অন্তর থেকে চাই এই যে নোংরা ভাষা আপনি ব্যবহার করছেন সেটা কিন্তু সাইবার ক্রাইমে পড়ে। বাহ, তারা যে নোংরা ভাষা বলছে, আমরা নাকি নোংরা ভাষা বলছে, কি আপনারা কি বলেন? সৌমি ঘোষ লিখছে, চারটিখানি ব্যাপার মনে করবেন না, পুরো শুনলে আপনারা একেবারে মাথা খারাপ হয়ে যায়, ভিমরি খেয়ে পড়বেন যে এত রংবাজি, এত দাদাগিরি, তারপরে এবারে মেসেজ কেন? সেটা সাইবার ক্রাইমের দূর, এত দূর যাওয়া কি দরকার আছে? নিশ্চয়ই দরকার আছে। আপনি জিতুন আমরা হারি বা আমরা জিতি আপনি হারুন, এটা কিন্তু কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হলো কেন এই সংঘর্ষ চলবে, কেন মেয়েদের নিয়ে এই কুৎসা করছেন, এর অবসানের জন্য একটা আলোচনায় বসলেই তো হয়। আপনার মতামত জানাবেন। এটা কি করছে? ফরওয়ার্ডেড মেসেজ, মানে সৌমি ঘোষের স্বামী সমীরণ ঘোষ অথবা ভণ্ডগুরু কাশী থেকে এই মেসেজটা ফরওয়ার্ড করেছেন ওনাকে, উনি আবার ফরওয়ার্ড করেছেন আমাকে, মানে ওনার বয়ানে। তো তারপরে আমরা এখানে উত্তর দিলাম, আমি শুধু সত্য উন্মোচন করছি, কোনো মহিলার সম্পর্কে কোনো কথাই বলিনি। এটা ভণ্ডগুরুর লিখে দেওয়া কপি পেস্ট করেছেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। আমরা এটা লিখে ছাড়লাম। এরপর উনি লিখছেন, সত্যটা উন্মোচন করতে গেলে আমাদের সাথে বসতে হবে, ওনাদের সাথে বসতে হবে সত্যটা উন্মোচন করতে গেলে। কেন? আমরা তো সত্য উন্মোচন করছি বলেই তো আপনারা এরকম পাগল হয়ে গেছেন। সব জায়গায় জায়গায় গিয়ে ছুটে ছুটে মানুষকে ভয় দেখাচ্ছেন, সব জায়গা থেকে উকিলের চিঠি পাঠাচ্ছেন। বসতে হবে, দেখতে হবে। গুরুকে ভণ্ড না জেনে বলবেন না আপনি যা করছেন তা ক্রাইমের মধ্যে পড়ছে। দেখুন ভয় দেখাচ্ছে কীভাবে, ক্রাইমের মধ্যে পড়ছে। আরে যাও না বাবা, ক্রাইমের মধ্যে পড়ছে, থানা খোলা আছে, কোর্ট খোলা আছে, থানা কোর্টে যাও। আর তারপরে যদি তাও না পারো, তোমাদের হাতে তো মস্তান রয়েছে, গুন্ডা রয়েছে, তাদের দিয়ে চালাও গুলি, তাদের দিয়ে মারো আমাদের, আমরা তো তৈরি। তবে আমার মনে হয় আগামী দিনগুলো যাতে ভালো যায়, বিবেকের সাথে বিবেচনা করুন। মিথ্যার তো একটা শেষ আছে। মিথ্যা আমরা বলছি না সৌমি দেবী, মিথ্যার কাজ করছেন আপনারা মিথ্যার কাজ করছেন। নিজের দেখুন, কথা বাড়াবো না। আপনি যদি মনে করেন আলোচনা দরকার তাহলে জানাবেন। কোনো খারাপ কাজ বা বাজে জিনিস রটাবার আগে ভাবতে হয় এর পরিণতি কী হতে পারে। আরে বাবা, হুমকি পরিণতি কী হতে পারে? 2 নম্বরই করছে আপনি, আপনার গুরুদেব। কোথায় পৃথিবীতে হয় অনলাইনে দীক্ষা? কোথায় পৃথিবীতে হয় ফোনে দীক্ষা? কোথায় মরা মানুষকে বাঁচানো যায়? 2 নম্বরই করছেন আপনি, আপনার গুরুদেব, নাম চেঞ্জ করে যজ্ঞ করে লোকের থেকে টাকা চিটিংবাজি করছেন। তারপর লিখছেন পরিণতি কী হতে পারে ভেবে কাজ করলে মানুষের কোনো কষ্ট হয় না। নারীদের যারা অপমান করে তাদের রাবণের মতো অবস্থা হয়। কোথাও তো রাম আছেন, রাম ওনাদের গুরুদেব রাম সাজছেন। আমরা রাম না, গুরুদেবকে আমরা দেখাবো সে রাবণও নয়, সে হচ্ছে নরকের কীট যে কাজ করেছেন। রাম আছেন, নারীর অপমান ছাড়ুন, যদি প্রয়োজন মনে করেন তাহলে বসুন। আমরা লিখলাম গুরুদেব তো নিজেই বলছেন আর আশ্রম চালাবেন না। আপনারা যারা গুরুদেবের শিষ্য ভক্ত আছেন হোয়াটসঅ্যাপে দেখেছেন, আর যারা আমাদের খবর দেখেছেন তারাও দেখেছেন, আমরা ভিডিওটা চালিয়েছি। তখন আমরা এটা লেখার পরে লিখছে আমি আলোচনায় বসতে চাই। ওহো, আলোচনায় উনি বসতে চান? তুমি কে হে ভাই, তুমি আলোচনায় বসতে চাও? বোন তুমি কে, তুমি আলোচনায় বসতে, তোমার এত আগ্রহ কেন? এবার নিচে আমরা লিখলাম আপনার সঙ্গে নয়, আলোচনায় বসতে হলে আপনাদের ঠাকুর বাবার সঙ্গে বসবো। আমরা একদম সরাসরি লিখে দিলাম যে আলোচনা যদি করতে হয়, আপনি কে হরিদাস পাল, বসতে হলে ঠাকুর বাবার সাথে আলোচনায় বসবো। ডাকুন ঠাকুর বাবাকে, ঠাকুর বাবার সাথে আলোচনায় বসবো। যারা অভিযোগ দিয়েছেন, যারা অভিযোগপত্র করেছেন, আমাদের সব কপি আছে, আমরা সব নিয়ে বসবো যে তাদের থেকে আপনারা টাকা নিয়েছেন কি কি প্রতিশ্রুতি দিয়ে, সেই সমস্ত কোনো কাজ হয়নি। দিন সেই লোকেদের টাকা ফেরত আগে, তারপর বন্ধ করুন এই ধাপ্পাবাজি। এ তো ফোনে হোয়াটসঅ্যাপ হচ্ছিল। এইবার দেখুন আমরা আপনাদেরকে দেখাবো, আমরা সেই আইনজীবীর যে সেরেস্তা, সেই সেরেস্তা মানে লম্বা বেঞ্চ পাতা ছিল, আমরা সেটাও আপনাদেরকে দেখাবো। আমরা সেখানে এইভাবে ঘুরে, এই দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এইভাবে ঘুরে আমরা ছিলাম, মানে পিছন দিয়ে কে যাচ্ছে সেটা কিন্তু আমাদের পক্ষে দেখা সম্ভব নয়, পিছন দিয়ে কে যাচ্ছে। হঠাৎ করে আমরা দেখছি
আমাদের পেছনে এসে আপনারা দেখুন, আমরা সেই ভিডিওটা দেখাচ্ছি, তুলে রেখেছি। সমীরণ ঘোষের স্ত্রী, সমীরণ ঘোষের স্ত্রী, এই যে দেখুন, শুনছেন তো, সামনে দেখছেন কে গালাগালি করছে। এই যে গুরু বাবার ট্রেনিং প্রাপ্ত আসামি দেখুন, মুখটা দেখে একদম ভালো করে, এই যে মুখটা দেখুন, এই যে মুখটা দেখুন, কোর্টে এসছেন আমাদের সাথে বলে কথা বলতে। এই সেই মহিলা যে বিভিন্ন জায়গায় যজ্ঞের নাম করে টাকা তোলে। কোর্টের মধ্যে বলছে, এখন শুনুন, তৃণমূল নেতা বলে না না, আপনার এখনো আলোচনাতে আসেননি। আপনাদের মকসদ কিছু আলাদা ছিল। আমরা কিন্তু ওনার সাথে কথা বলতে এসেছিলাম, আমরা কিন্তু কোনো অসুবিধা আমরা ডেকেছি, আমরা ডেকেছি, না, মানুষের সাথে পরিচিত হলে দেখা করতেই পারে। নিজে এসে দেখুন যাচ্ছে। আপনাকে দেখেছে, আবার চলে গেছে, আবার এসে আপনাকে এখানে। সৌমি ঘোষ আর অমিত দত্ত এনারা দুজন এসে বলছে ভিডিও মুছে দিতে হবে, ভিডিও ডিলিট করতে হবে, ঠিক আছে, এইসব বলছেন। দেখুন কোর্টের মধ্যে, ভাবছেন কত এদের মানে ক্ষতি হয়ে গেছে, ভণ্ডামিতে কতটা আঘাত পড়েছে, যার জন্য তারা সেই আদালত চত্বরে গিয়েও মানুষকে হুমকি দিচ্ছে। এবার আমরা ক্লিয়ার হলাম যে কেন ভয় পাচ্ছেন ওই সায়ন্তী পাল ইছাপুরের। তার কান্নার অডিও আমাদের কাছে আছে, তার স্বামীর অডিও আছে, যে ভিডিও করার পরে তাদের ওপর কী ধরনের চাপ এসছে। দেখুন সবাই তো আর আমাদের মতন বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে পারে না, অনেকে ভয় পায়। আমরা কিন্তু রুখে দাঁড়িয়েছি, আমাদের প্রতিবেদক এবং সুরেন্দ্র সিং সাংবাদিক রুখে দাঁড়িয়েছি। রুখে দাঁড়ানোর পরে কিভাবে পালাচ্ছে দেখুন। এবং বলছে ওখানে যে অ্যাডভোকেট ছিলেন কমলজিৎ সিং, বর্ষিয়ান ব্যারাকপুর আদালতের আইনজীবী কমলজিৎ সিং, তারপরে তাদেরকে বলেছেন যে আপনারা এখানে কেন ওনাকে বলতে এসছেন, উনি তো আমার সাথে কথা বলছেন, কেন আইনি পরামর্শ চলছে, আপনারা কোথা থেকে এসে ওনাকে এইরকমভাবে বিরক্ত করছেন, যান। বলে দেওয়ার পরে দেখুন পালাচ্ছে। আমাদের সুরেন্দ্র সিং ভিডিওটা তুলেছে। কমলজিৎ সিং এবং আরও যারা আইনজীবী ছিলেন, কমলজিৎ সিং কিন্তু একদম খোলসা করে দিয়েছে কি ঘটনা হয়েছিল, আপনারা দেখুন। কমলজিৎ দা, আজকে দুপুর 1:12 নাগাদ আপনার এখানে সেরেস্তাতে আমি সাংবাদিক ধৃতরাষ্ট্র দত্ত এবং আমার সহকর্মী সুরেন্দ্র সিং বসেছিলাম। সেই সময় একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে আপনার চোখের সামনেই ঘটেছে, আপনি কি দেখেছেন একটু দর্শকদের জন্য বলুন। ঘটনাটা হয়েছে কি, আপনি আমার সামনেই জাস্ট ফ্রন্টে বসেছিলেন, আর আপনার একটা লোক ছিল যে সুরেন্দ্র সিং, উনি বসেছিলেন। হঠাৎ করে একটা মহিলা আর একটা লোক এসে আপনাকে ডাকছে। তো আপনাকে ডাকছে, আপনি বললেন কী ব্যাপার আছে বলুন। তো উনি বললেন আপনার সঙ্গে কথা আছে, আর আপনি ওই যে কাজটা করেছিলেন তো ওটা মুছে দেওয়ার জন্য উনি বলছেন কি মুছে দাও। তো আপনি বুঝতে পারিনি কি মুছে দাও, এদের কী ব্যাপার হচ্ছে। তো উনি বলছেন কি না, আমি আপনাদের সঙ্গে কথা বলবো না, আপনার যে লোক আছে ওনার সঙ্গে আমি কথা বলবো। ধৃতরাষ্ট্র এই জিনিসটা বলেছেন, এই যে গুরু বাবা, হ্যাঁ গুরু বাবা। তো বলছে কি না আপনি আমাকে বলুন। তো বলছে না আমি আপনাদেরকে বলবো না, ওরাও ধৃতরাষ্ট্র তার উল্টো পাল্টা বলতে আরম্ভ করেছে। তো বলছে কি আপনাকে দেখে নেবো, যা করার আমি করে নেবো, বাস এইসব নিয়ে উল্টো পাল্টা কথা বলেছে। আপনার সামনে যে লোক দুটো এসেছিল তাদের তো দেখলে আপনি তো আপনার এই চেম্বারের সামনে এরা এসেছিল। হ্যাঁ, এই লোকটাই ছিল। এই লোকটার একটা মহিলা দেখুন, এই লোকটা ছিল আর এর সঙ্গে একটা মহিলা ছিল, ঠিকই। আপনি তো বর্ষিয়ান আইনজীবী,
একটা সাংবাদিক, সে হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সে সমাজ স্বার্থে একজনের ভণ্ডামি ফাঁস করেছে, তাকে আদালতের মধ্যে আইনজীবীর সামনে সেইভাবে হুমকি দেওয়া কি ঠিক? না, এটা খুব ভুল করেছে উনি। একটা আপনি আইনজীবীর সামনে বসে কথা বলছেন, একটা অন্য ব্যাপারে কথা হচ্ছে, এবং হঠাৎ এসে উনি এরকম যে ইনসিডেন্ট করবে, দিতে হবে, ইনসিডেন্ট করবে, এটাও আমি বুঝতে পারিনি এটা কেন এরকম করলো এই জিনিসটা। আপনাদের তো কাজই আছে ভুল জিনিসটাকে ওপেন করার, যারা মানে ইলিগাল কাজ করছে, এটা অন্ধকারে আছে সেটা আলোতে নিয়ে আসা, সত্যটা উন্মোচন করা। নিশ্চয়ই এমনি ওরা উল্টোপাল্টা আপনাকে বলেছে, এটা আমাকেও খারাপ লাগলো জিনিসটা। তারপরে আমার কাছে একটা অফিসারও এসেছিলেন, আপনি কি কনসিউলার কমপ্লেন করেছিলেন, তো একটা অফিসার এসে আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, তো আমি ওনাকে এই ব্যাপারটাই বললাম, এই জিনিসটা যা হয়েছে ঘটনাটা ওরা বললেন তার ঠিক আছে বলে উনি রিপোর্টটা নিয়ে ফেলে গেছেন। আজকে আমরা একটা আইনি কাজে ব্যারাকপুর আদালতে এসেছিলাম। 1টা নাগাদ আমরা এখানকার বর্ষিয়ান আইনজীবী কমলজিৎ রয়েছেন তার চেম্বারে, যে ফেরেস্তা এখানে এই বেঞ্চটার উপরে আমরা এইভাবে তার সঙ্গে বসে কথা বলছিলাম, আমি এবং আমাদের প্রতিনিধি সুরেন্দ্র কুমার সিং। তখন এইখানে থেকে ঘুরে এসে সৌমি ঘোষ, যে ইছাপুর অভয়ধামের যে মেইন যোগ্যের কালেক্টর সমীরণ ঘোষের স্ত্রী, তিনি এবং তার সঙ্গে আরেকজন ছিলেন অমিত দত্ত, এনারা দুজন এসে আইনজীবীর সামনেই বলছেন যে অভয়ধামের খবর মুছে দিতে হবে, আমাদের সঙ্গে আলোচনায় বসতে হবে, যার সমস্ত মেসেজ আমাদের কাছে রয়েছে। আমরা তখন সেখানে বলি যে আপনার সঙ্গে কেন আলোচনায় বসবো, যদি আলোচনা করতে হয় তাহলে আপনার গুরুদেবকে আনুন, গুরুদেবের সাথে আলোচনায় বসবো, এবং যে সমস্ত মানুষদের থেকে আপনার গুরুদেব টাকা নিয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে বেআইনিভাবে। সেই সময় আমাদেরকে খুব হুমকি দেয়, বলে যে দেখে নেবে, আমাদের হাত পা ভেঙে দেবে খবর না বুঝলে, এবং কিস্তি দিতে চলে যায়। যে আপনারাই বলুন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আমরা একটা সত্য ঘটনা তুলে ধরছি, এবং গণতন্ত্রের থার্ড পিলার জুডিশিয়ারিরও এখানে একজন রয়েছেন কমলজিৎ সিং, আপনারা চিনেন তাকে, তার সামনে একটা এই ধরনের ঘটনা ঘটিয়ে গেল। আমরা এখানে শুধু একটাই প্রশ্ন তুলতে চাই যে এই যে আশ্রমের যে বিভিন্ন রকম যে গুপ্ত খবরগুলো আমরা ফাঁস করছি, এই খবর ফাঁসের ফলে তাদের এমন কি ক্ষতি হচ্ছে, তাদের এমন কি মানে নষ্ট হয়ে যাচ্ছে যে তারা একেবারে মারমুখী মেজাজে যেখানে যাকে পাচ্ছে এইভাবে ধরে হুমকি দিচ্ছে, মারধর করতে যাচ্ছে। এর রহস্য আমরা উন্মোচন করব। আপনারা দেখুন আমাদের খবর সঙ্গে রাখুন। আপনারা দেখুন কতটা উন্মত্ত হয়ে গেছে এরা, কি এদের ক্ষতি হয়ে গেছে। আমরা তো দেখি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গুরুদেবের নানান রকম ভুল পদক্ষেপ হলে সমালোচনা হয়, আর ইনি কি গুরুদেব, কোথা থেকে আসলেন? আমরা তো দেখাবো বলেছি, পরের কিস্তিতে আপনারা লক্ষ্য রাখবেন এই গুরুদেব প্রথম জীবনে কি করতেন, তারপরে দ্বিতীয় জীবনে কি করলেন, তারপরে কখন তিনি হঠাৎ করে একেবারে আচার্য ভার্গব আদি থেকে ঠাকুর বাবা হয়ে গেলেন, আর রেখে দিলেন এইসব চেলাচামুন্ডাদের। আজকের দেখুন সেই খবর যে কিভাবে মানুষকে ভয় দেখিয়ে ধমকে চমকে এই ইছাপুর অভয়ধামের মধ্যে এখনও কেন পুলিশি তদন্ত শুরু হচ্ছে না। যদি অভিযোগ হয়ে থাকে তদন্ত করা হোক, আমাদেরকে ডাকা হোক তদন্তে, আমরা সহযোগিতা করতে চাই। কোথায় কোথায় কার থেকে কিভাবে নেওয়া হয়েছে সব ভিডিও আমরা দিতে চাই, যেগুলো সম্ভব কিনা, যে মানুষকে কিভাবে ঠকানো হয়েছে, কেন গুরুদেব পালিয়ে গেলেন কাশিতে, গুরুদেব কিভাবে এতগুলো আশ্রম করলেন, কি তার ধান্দা, কোথা থেকে তিনি এত টাকা পেলেন, সৌমি ঘোষ সমীরণ ঘোষ কি কাজ করেন, তারা যে বিরাটির মতন জায়গাতে একেবারে রাজস্বিক আবাসনের মধ্যে তারা বসবাস করেন এবং তাদের মানে জীবন যাপন হচ্ছে একেবারে রাজকীয়, কোথা থেকে এই টাকাগুলো আসে, কার থেকে এই টাকাগুলো এসছে, সবটা তদন্ত করা কিন্তু পুলিশের উচিত। দেখা হোক, যদি সত্যি মনে হয় যে আমরা কোনো রকম এই ধরনের কোনো রকম মানে মিথ্যা খবর প্রচার করেছি, তাহলে আমরা বলছি আমাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক। আর যদি মনে হয় যে আমরা সত্য খবর করছি, তদন্ত হোক, তদন্তে যদি দেখা যায় আমরা সত্য খবর করছি, যে যে পয়েন্ট আমরা বলেছি গুরুদেবের সব সত্য, তাহলে গুরুদেবকে অবিলম্বে কাশী থেকে নিয়েছে জেলে পোড়া হোক, আমরা দাবি তুলছি। আপনারা কি আমাদের দাবির সাথে একমত? যদি একমত হন যে আদালতের ভেতরে ঢুকেও হুমকি, সেই হুমকি কি দেওয়ার অধিকার কারো আছে আদালতের মধ্যে? যদি না থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন। দেখুন